নমস্কার, ওঙ্কার বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আজ বুধবার আমরা যখন প্রতিবেদন করছি তখন নরেন্দ্র মোদী পৌঁছে গেছেন আমেরিকায় এবং সেখানে নানা তার কর্মসূচি রয়েছে। কিন্তু সকলেরই জানার আগ্রহ যে ট্রাম্প এবং মোদী বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠবে কিনা। আওয়ামী লীগ যারা পন্থী কর্মী সমর্থক নেতা রয়েছেন তাদের মনে একটা আশা যে ট্রাম্প আর মোদীর বৈঠকের পরে হয়তো বর্তমান যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের বিরুদ্ধে হয়তো কোনো ব্যবস্থা নেওয়া হতে পারে, তাকে সতর্ক করতে হতে পারে। কি হবে ট্রাম্প এবং মোদীর বৈঠকে? আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে, ইতিমধ্যেই এই বৈঠকের আগে বাংলাদেশের ইউনূস সরকারের সঙ্গে সেখানকার যিনি ঢাকার মার্কিন দূত ট্রেকি জ্যাকবসন বৈঠক করেছেন এবং সেই বৈঠকে তিনি তিনটে বিষয় নিয়ে কিন্তু উত্থাপন করেছেন। প্রথম হচ্ছে যে আইন শৃঙ্খলা বেহাল, দ্বিতীয়ত হচ্ছে অপারেশন ডেভিল হান্ট এবং তৃতীয়ত হচ্ছে যে দ্রুত নির্বাচন কবে হবে। তো আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে এই বিষয়টা যখন মার্কিন দূত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান তাকে বলছেন, তো আদৌ এই মোদী এবং ট্রাম্পের বৈঠকে এই প্রসঙ্গগুলো কি উঠবে? আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক অর্কপ্রভ সরকারদা, স্বাগত। যেটা বললাম যে অর্কদা, একদিকে মোদী তো গেছেন, এবার বৈঠকও হবে। আওয়ামী লীগ পন্থীরা তারা মানে খুব আশায় রয়েছে যে কিছু একটা হবে, কিছু হওয়ার সম্ভাবনা আছে। কি হবে, কতটা হবে সেটা এই মুহূর্তে বলা যায় না। ট্রেকি জ্যাকবসন, চার্জ দ্য অ্যাফেয়ার্স ঢাকায় আমেরিকার, তিনি ইউনূসের সঙ্গে বৈঠক করে তিনটে বিষয়ের কথা বলেছেন। এক, ভেঙে পড়া আইন শৃঙ্খলা, এক হচ্ছে অপারেশন ডেভিল হান্টের নামে মানবাধিকার লঙ্ঘন, এবং তিনি নির্বাচন এবং সেই নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে বলেছেন। অর্থাৎ আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন অনুষ্ঠিত হলে সেই নির্বাচনকে আমেরিকা স্বীকৃতি দেবে না। আর ইউনূসের সঙ্গে রিপাবলিকানদের সম্পর্ক একেবারেই ভালো নয়, এবং প্রথমবার যখন ট্রাম্প ক্ষমতায় এসেছিলেন তখন শেখ হাসিনা তার দূতকে পাঠিয়েছিলেন ট্রাম্পকে কনগ্র্যাচুলেট করার জন্য। তখন নাকি ট্রাম্প বলেছিলেন, ওয়্যার ইজ দিস মাইক্রোফিন্যান্স গাই হু ফান্ডেড হিলারি ক্লিন্টনস ক্যাম্পেন, এবং ইউনূস বলেছিলেন ট্রাম্পের ক্ষমতা লাভ সূর্যগ্রহণের মতো কালো দিন। এবং ইউনূসের এই সরকার তো অসাংবিধানিক এবং অনির্বাচিত, এবং ডেমোক্র্যাট প্রশাসনের ডিপ স্টেটের অংশ হচ্ছে ইউনূস। সেই জন্যই জর্জ সোরসের ওপেন সোসাইটি ফাউন্ডেশন, তার এখনকার কর্ণধার অ্যালেক্স সোরসের সঙ্গে ইউনূস দেখা করেছেন। এই জর্জ সোরসের এই ফাউন্ডেশন পৃথিবীর বিভিন্ন দেশে রেজিম চেঞ্জের ক্ষেত্রে গঠনমূলক ভূমিকা নেয়, মানে উল্লেখযোগ্য ভূমিকা নেয়। আমাদের দেশেও এদের প্রভাব আছে। বহু এনজিও এবং আমাদের বিরোধী দলের অনেকেই এই ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত। ইউএস এড, যেটা আমেরিকা বন্ধ করে দিচ্ছে, কারণ ট্রাম্প মনে করেন ইউএস এডের মাধ্যমে আমেরিকার অর্থ খরচ হয়। বাংলাদেশ এবার বোধহয় $4 বিলিয়ন এক্সপেক্ট করেছিল ইউএস এড থেকে, সেটা হচ্ছে না। তাহলে সম্পর্ক একদমই মজবুত নয়। এবং ট্রাম্পের সতীর্থ যারা আছেন, যেমন বিদেশ সচিব মার্কো রুবিও, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়াল্ড, এফবিআই এর ডিরেক্টর কাশ প্যাটেল, এরা সবাই কিন্তু র্যাডিক্যাল ইসলামের বিরোধী এবং এনজিও কালচার লেফট লিবারালদের বিরোধী। সুতরাং আমরা ধরেই নিতে পারি যে ইউনূস হ্যাজ টু ফেস আ ভেরি টাফ টাইম ইন ফিউচার। এই জায়গা থেকে আরেকটা প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে অপারেশন ডেভিল হান্ট, আওয়ামী লীগ কর্মী সমর্থক যারা, তাদেরকে চিহ্নিত করা হচ্ছে, তাদের প্রতি টর্চার, তাদেরকে গ্রেফতার করছে এখনো পর্যন্ত প্রায় 2100-র বেশি। এটা হচ্ছে অপারেশন সানশাইনের মিনি সংস্করণ, অপারেশন সার্চলাইট। 71 সালে ইয়া যেভাবে মুক্তিযোদ্ধাদের নিকেশ করার জন্য অপারেশন সার্চলাইট করেছিল, তাতে জামাত, আল বাদার, আল সামস প্রমুখ মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ছিল। এবারও ইউনূস, যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, যার সরকারকে সমর্থন করছে র্যাডিক্যাল ইসলামিস্টরা, এটা পরিকল্পনা করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নিঃশেষ করার উদ্যোগ। এবং যেভাবে 32 নম্বর ধানমন্ডিকে গুড়িয়ে দেওয়া হলো, পুলিশ সেনা দেখলো, ব্যারাকে ঢুকে গেল, এর থেকে পরিষ্কার বোঝা যায়
যেটা পূর্ব পরিকল্পিত। কবে হলো? 5ই ফেব্রুয়ারি, গণ অভ্যুত্থানের 6 মাস পরে। ইউনূসের সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ। পবিত্র রমজান মাস শুরু হচ্ছে, খাদ্যপণ্যের আকাশ ছোঁয়া দাম, আইন শৃঙ্খলা কিছু নেই। তা বাংলাদেশের মানুষের মোহভঙ্গ হচ্ছে। যারা ইউনূসকে সর্বরোগ হলো বিশল্যকরণী বলতেন, তারাই এখন বলছেন স্যার ইউ মাস্ট স্টেপ ডাউন। তো ইউনূসের উপায়টা কি? একটা ন্যারেটিভ তৈরি করা। হঠাৎ করে ছাত্র জনতা রাস্তায় নেমে পড়লো, নির্বিচারে তারা ভাঙচুর চালালো, এবং পুলিশ প্রশাসন দেখলো। তারপর সব হয়ে যাওয়ার পরে ইউনূস বিবৃতি দিল, অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত, কিন্তু একবারও নিন্দা করলো না। এর থেকেই বোঝা যায় যে এই সরকারের পিছনে কারা আছে। তারপর যখন গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী মোজাম্মেলের সাহেবের বাড়িতে হামলা চালালো ছাত্র জনতা ওরফে দুষ্কৃতীরা, তখন স্থানীয় মানুষ প্রতিরোধ করলেন। স্থানীয় মানুষের প্রতিরোধে এই ডাকাতগুলো আহত হলো। তখন সার্জিস হাসনাত রূপায়ণ টাওয়ার থেকে বেরিয়ে স্পটে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে হুমকি দিল যে এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পদত্যাগ করতে হবে। তখন রাতারাতি এই অপারেশন ডেভিলান চালু হলো। অর্থাৎ যারা বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর করলো, যারা আওয়ামী লীগের নেতাদের বাড়ি সম্পত্তি ভাঙচুর করলো, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না। যখন মানুষ সংঘবদ্ধভাবে দুষ্কৃতীদের রুখছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিল। অর্থাৎ এর থেকেই বোঝা যায় যে অন্তর্বর্তী সরকারের পিছনের চালিকা শক্তি কারা। কিন্তু এই যেটা বলা হচ্ছিল যে আওয়ামী লীগের যে বঙ্গবন্ধুর বাড়িটা ভাঙা হলো, বিএনপি কিন্তু সেটা সমর্থন করেনি। এখন বিএনপি আর এই যে ইউনূসের যে মধুচন্ডিমার দিনটি শেষ হয়ে এলো। বিএনপি শেখ মুজিবের 32 নম্বর ধানমন্ডির বাড়ি ভাঙচুরের ঘটনা নিন্দা করে। তারা সমাজ মাধ্যমে দিয়েছে সেনাকুঞ্জে শেখ হাসিনা যে বাড়িতে থাকতেন, সেই বাড়ি থেকে পূর্বতন হাসিনা সরকার তাকে উৎখাত করে। কিন্তু সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়ার বাড়ি থেকে খালেদা জিয়াকে উৎখাত করার ঘটনা আর 32 নম্বর ধানমন্ডিকে ভেঙে গুড়িয়ে দেওয়ার ঘটনা এক নয়। জিয়াউর রহমান নিজে মুক্তিযুদ্ধের কোর কমান্ডার ছিলেন, কিন্তু আওয়ামী লীগের পুঁজি হচ্ছে মুক্তিযুদ্ধ, বিএনপির পুঁজি কিন্তু মুক্তিযুদ্ধ নয়। বিএনপি মুক্তিযুদ্ধের কথা বলে, কিন্তু বিএনপির মধ্যে জামাতের মতাদর্শের লোক আছে, র্যাডিক্যাল ইসলামের লোকও আছে। অর্থাৎ এখন যদি বিএনপি এই বঙ্গবন্ধুর বাড়ি ভাঙাকে প্রকাশ্যে নিন্দা করে, তাহলে ওই যে র্যাডিক্যাল ইসলামের অনুসারী যে অংশটা বিএনপির সঙ্গে যুক্ত, তারা কিন্তু বিদ্রোহ করতে পারে। একে জামাতের নেতৃত্বে ইসলামিক দলগুলো এক ছাতার তলায় আসছে, তারা খুব একটা চ্যালেঞ্জ হয়তো করতে পারবে না, কিন্তু বিএনপি নিজের শক্তিকে সংহত রাখার জন্য এই বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরের ঘটনাকে প্রকাশ্যে নিন্দা করেন। তো এই আমি বলছি যে এর সঙ্গে যে ইউনূসের সঙ্গে যে সম্পর্ক, ওরা এবারে সমালোচনা করতে শুরু করেছে, ইউনূসের প্রতি মোহভঙ্গ কি ঘটছে বিএনপির? যেভাবে সাধারণ মানুষ অন্তর্বর্তী সরকারের বিপক্ষে চলে গেছে, বিএনপি একটি রাজনৈতিক দল, তারা বলেছিল এই সরকারকে ব্যর্থ হতে দেব না, কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ যখন তুঙ্গে ওঠে, তখন তাদেরকেও পথে নামতে হয়। কিন্তু বিএনপির একটা বাধ্যবাধকতা আছে। খালেদা জিয়া চিকিৎসার জন্য বাইরে, তারেক জিয়া এখনো ফিরতে পারেননি, তার বিরুদ্ধে মামলা কিন্তু পুরো তোলা হয়নি। ইউনূসের সঙ্গে নেগোশিয়েট করবে বিএনপি যে তারেক জিয়া যাতে সসম্মানে দেশে ফিরে রাজনীতির মেইন স্ট্রিমে ফিরতে পারে। সেই জন্য এখন যে তারা আন্দোলনটা করছে, সেটা অনেকটাই লোক দেখানো, করতে হয় বলে করছে। ইউনূসের সঙ্গে বিএনপি নেগোশিয়েট করবে, তারেক জিয়া দেশে ফিরে দলকে নেতৃত্ব দেবেন, তারপরে ইউনূস এই বিএনপির পরবর্তী রণকৌশল সম্পর্কে আমরা জানতে পারি। আচ্ছা, আরেকটা বিষয় যেটা হচ্ছে গতকালই ইউনূস বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচন করবেন। আদৌ কি সম্ভব? আর একটা নতুন দল বাংলাদেশে যারা বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলেন, তাদের নিয়ে একটা বাংলাদেশে নাগরিক সমিতি বলে একটা নতুন দল হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্রদের, তার মুখ সম্ভবত হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। মাইনরিটিদের একটা দল আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেয়েছে। হ্যাঁ, বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের ডিভিশন বেঞ্চ বাংলাদেশ হাইকোর্টের, সেটা নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে এই দলটিকে স্বীকৃতি দেওয়ার জন্য। তাহলে একটা নতুন রাজনৈতিক দল এলো। ভারতবর্ষে 60 কোটি মানুষ ভোট দিয়েছিল, 90 কোটি ভোটার লোকসভায়। তারপরে মহারাষ্ট্রে হলো, হরিয়ানায় হলো, এই দিল্লিতে হলো, এবছরের শেষে বিহারে হবে।
তাহলে নির্বাচন একটা চলমান প্রক্রিয়া, নির্বাচন কমিশনকে প্রস্তুত থাকতে হয়। বাংলাদেশে 18 কোটি মানুষ, ধরো 11 কোটি হয়তো ভোটার, তা সেই ভোট করতে কতক্ষণ লাগে? ন্যূনতম সংস্কার করে ভোটার তালিকাকে নির্ভুল করে আর নিরাপত্তার ব্যবস্থাটাকে জোরদার করে নির্বাচন করা যায়। একটা শুনলাম যে নির্বাচন সংস্কার কমিশন বাংলাদেশে নোটার মতো একটা ব্যবস্থা চালু করার কথা বলছে, সেখানে অনেক রাজনৈতিক দল রাজি হয়নি। কিছু কিছু ছোটখাটো ব্যাপার আছে, কিন্তু আমার মনে হয় না যে ইউনূস বলছে যে নির্বাচন করবে ডিসেম্বরে। প্রথম কথা, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হবে না, সেটা আমেরিকার চার্জ দি অ্যাফেয়ার্স বলে দিয়েছে। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে আওয়ামী লীগকে ধরে নির্বাচন করতে হবে, এবং ইউনূস ক্ষমতা ছাড়তে রাজি নয়। আমার মনে হয় ও নির্বাচনের কথা বলছে বটে, সেটা চাপে পড়ে, কিন্তু যত নির্বাচনের ঘোষণার সময় এগিয়ে আসবে তত নতুন নতুন কোনো ঘটনা ঘটাবে এই সরকার, ঘটিয়ে দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করে ভারতের ঘাড়ে দোষ চাপিয়ে বলবে এখন জাতীয় ঐক্য বিপন্ন, সবাইকে একজোট হবে, তারপরে নির্বাচন হবে। ইউনূস যখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলেন প্যারিস থেকে প্রথমবার, তখনও বলেছিল আমাকে 6 বছরের সময় দিতে হবে। ও কিন্তু 6 বছরের সময় চায়। এখন নির্বাচনের জন্য বিএনপির দাবি, সেই দাবির মুখেও কিছুটা পিছু উঠেছে, কিন্তু না আচারে বিশ্বাস নেই, দুরাত্মার ছলের অভাব হয় না। ইউনূস রূপী দুরাত্মা শেষ পর্যন্ত কবে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ঘোষণা করবে সেটা কিন্তু এই মুহূর্তে স্পষ্ট করে বলা যায় না। একদম এখন দেখার যে মোদি এবং ট্রাম্পের যে বৈঠক, সেই বৈঠকে বাংলাদেশ সম্পর্কিত কি আলোচনা হয়, কি সেই টেবিলে বাংলাদেশ নিয়ে কোনো আলোচনা কি হবে, এবং বাংলাদেশে যে অচলাবস্থা, সেই অচলাবস্থার অবসানে এই দুই দেশ কোনো রকম কি ভূমিকা নেবে, নজর এখন সেদিকেই। ধন্যবাদ অর্কদা, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন, নমস্কার।